সবাই শুনতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আজকের আলোচ্য বিষয়। সবাই যোগদান করুন এবং লাইভ শেয়ার করে দিন। আজকে শরীর ও মন দুইটাই খারাপ, তারপরেও আপনাদেরকে কথা দিয়েছিলাম, এই কারণেই লাইভে আসা। আজকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মহাসচিবদেরকে চিনব। এত বিদঘুটে নাম, মানে এত বিদঘুটে নাম সব, এইগুলো আমার ভাই বোনেরা পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলবে। একটু মজা করার জন্য আসছে, আমি তো আপনাকে মুখস্থ করাই দিতে পারবো না, কিন্তু এই নামগুলো যে কত মানে বিদঘুটে, সেই বিদঘুটে নামগুলো আপনাদেরকে উচ্চারণ করানোর জন্যই আজকে আসা, তাদের যতটুকু কাজে লাগে আর কি। আশা করি সবাই পরীক্ষা দিয়েছেন। একটু আগে পরীক্ষা নেওয়া হয়েছে বেসিক জিকের উপরে। এইভাবে বেসিক জিকের উপরে ধারাবাহিক পরীক্ষা চলবে। বেসিক জিকে হচ্ছে 70 মার্কের একটা ফাটাফাটি প্রস্তুতি। বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা, এই 70 মার্কের একটা প্রস্তুতি বেসিক জিকেতে রয়েছে। আপনাদের প্রতি মাসে সাম্প্রতিক চর্চার জন্য আমি কাজ করছি এবং 41তম রিটেনের জন্য কাজ করছি। আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো। তো তারই ধারাবাহিকতায়, অর্থাৎ এই গ্রুপ থেকে আপনারা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন নিতে পারেন, জব রিলেটেড মানে এনি জব, যে কোনো ধরনের জব থেকে যেন পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন, তার প্রচেষ্টা অর্থাৎ করে যাব। অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার অফলাইন শুরু হয়ে গেলে তো আপনি ব্যস্ত হয়ে যাবেন, সেই ক্ষেত্রে কি অনলাইন চালু রাখবেন কিনা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অনলাইন কেউই বন্ধ করবে না, কোনো জায়গা থেকে কেউই বন্ধ করবে না অনলাইন। সো অনলাইন আমরা বন্ধ করছি না, আমিও বন্ধ করছি না। আমি ব্যস্ত হয়ে গেলেও অফলাইনে একটা ব্যাচ চালু রাখবো, একটা এক্সাম ব্যাচ, একটা ক্লাসের ব্যাচ চালু রাখবো, আর আমার যে কার্যক্রম এগুলো চালু রাখবো। আর এক্সাম দিয়েছেন, আশা করি ভালো দিয়েছেন, ভালো পেয়েছেন আশা করি সবাই। আমি দেখার সুযোগ পাইনি, কারণ হচ্ছে ক্লাসে ঢুকে গেলাম, ক্লাস থেকে বের হয়ে দেখবো আপনারা কে কি করেছেন। হ্যাঁ, তো আজকে শিরোনাম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মহাসচিবগণ। ঠিক আছে, আমরা এই মহাসচিবদেরকে একটু চেনার চেষ্টা করি। প্রথমেই আসেন, আমরা অনেকদিন ধরে উনি আছেন, তারপরেও একটু পড়ে যাই। আরব লীগ, যেগুলো মূলত আমি ক্লাসে পড়াই সেইগুলোই আপনাদের জন্য কালেকশনে রেখেছি। আরব লীগ, এই আরব লীগের যিনি মহাসচিব তার নাম হচ্ছে আহমেদ আবুল ঘেইত। এর বাড়ি হচ্ছে মিশরে। আহমেদ আবুল ঘেইত এর বাড়ি হচ্ছে কোথায়? মিশরে। একটু খেয়াল করেন, আমরা যদি পড়ার সময় একটু খেয়াল করে পড়ি, এই পড়ার মধ্যেই কিন্তু লুকায় আছে আমাদের মানে সব ধরনের তথ্য। আর যারা 7টার ব্যাচে, আজকে 7টায় ক্লাস হওয়ার কথা ছিল, ক্লাস নেইনি, একটু মন মানসিকতা খারাপ, শরীরটাও খারাপ, মনটাও খারাপ, যার জন্য ক্লাসটা নেওয়া হয়নি। আগামীকাল সকালে আপনাদের ক্লাস নেওয়া হবে 7টার ব্যাচে, মানে আজকে 7টায় যাদের ক্লাস নেওয়ার কথা ছিল, কালকে শুক্রবার সকালে ক্লাস নিব, রাত্রি আমি নোটিশ দিয়ে দিব। যাই হোক, এখন অন্তত পক্ষে আজকে ক্লাস করেনি, কিন্তু ও নাম লেখার জায়গাটাতে আলো পড়েছে, তাই তো? আচ্ছা, নাম যেখানে লিখেছি, তো এই জায়গাটা হচ্ছে আরব লীগ। আরব লীগ এর মহাসচিব হচ্ছে আহমেদ আবুল ঘেইত, দেশ হচ্ছে মিশরে। চাঁদ মামা বোর্ডে, হ্যাঁ চাঁদ মামা বোর্ডে, বোর্ডে যদি চাঁদ পাওয়া যায়, আমরা তো চাঁদের অপেক্ষায় থাকি, তাই না? এই যে কিছুদিন পর চাঁদের অপেক্ষায় থাকবে সবাই, চাঁদ উঠলে রোজা শুরু হবে,
আবার চাঁদের অপেক্ষায় থাকবে, চাঁদ আসলে ঈদ হবে। তো সেই চাঁদ তো এখানেই দেখতে পাচ্ছেন, তাই না? ও এটাও তো মানে এটা আরব লীগ, চাঁদের মধ্যে কি আরব লীগ। আচ্ছা, আমরা এই যে আরব লীগ থেকে লীগ নেই, লীগ লীগ মানে আমরা যেটাকে বেশি চিনি সেটা হলো বর্তমান আওয়ামী লীগ। লীগ মানে আমরা যেটাকে বেশি চিনি সেটা কি বর্তমান আওয়ামী লীগ। লীগ মানেই আওয়ামী লীগ, তাই তো? এখন লীগ মানে কি, কোন লীগেরই কি কোনো ইয়া নাই, এখন হচ্ছে সব আওয়ামী লীগ। বুঝতে পেরেছেন? তো দেখবেন যে আজীবন যারা ইয়া করেছে, অন্য দল করেছে, তারাও দেখবেন এখন অনেকেই আওয়ামী লীগ হয়ে গেছে। অর্থাৎ এখন দল একটাই, আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় সুবিধা নেওয়ার জন্য দেখবেন এখন অন্যরাও আওয়ামী লীগ হয়েছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সে কথা না বলি, সেটা রাজনীতির কথা, এটা তো দৃশ্যমান সত্য কথা, এটা তো আপনারা জানেনই। তো এই যে লীগ, এই লীগে দেখবেন কয়েকজন ভালো নেতা আছে, যাদের মধ্যে একজন অর্থমন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত, সে এখন অবসরে গিয়েছে। আর একজন আছে আবুল হোসেন, দক্ষিণবঙ্গের। এই যে তাদেরকে কিন্তু সবাই চিনেন, এই যে আবুল মাল মুহিত, তার মানে আবুল হোসেন। অর্থাৎ আওয়ামী লীগে কিন্তু কিছু আবুল আছে, নাম আবুল হইলেও কিন্তু তারা ভালো মানের নেতা। বুঝতে পারছেন? তারা ভালো মানের নেতা। ভালো মান মানে হইলো স্বর, স্বর শব্দটা ইউজ করি আমরা কখন? যেমন আমরা দুধ খাই, এই দুধ জ্বালালে যে উপরে আবরণ পড়ে সেটা হলো স্বর। তার মানে হচ্ছে দুধের একটা অংশ স্বর হয়, মানে ক্রিম, একটা মূল অংশ। তাইলে আমরা এই যে যারা দলে আবুল আছে তাদেরকে আমরা ক্রিম বলতে পারি। অর্থাৎ তারা জ্যেষ্ঠ নেতা, দলের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা, এরা হচ্ছে সবাই আওয়ামী লীগের নেতা। তাহলে এই যে আওয়ামী লীগ, আমরা আরব লীগ থেকে আওয়ামী লীগ মনে রাখতে পারি। আর আবুল দেখলেই আমরা পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার বের করতে পারবো। এরপরে ঘেইত আছে, তার আগে আহমেদ আছে, তাহলে আহমেদ, আবুল, ঘেইত যাই থাকুক, আমরা আবুল দেখলে কিন্তু বুঝবো এইটা হলো কি। এরপরে স্বর বলছি, স্বর হলো মিশর। হ্যাঁ, হয়ে গেল। এই হলো আরব লীগের ব্যাপারটা। দেখবেন গল্প শুনলে আস্তে আস্তে করে দেখবেন আপনার মনে পড়তেছে বিষয়গুলো। হ্যাঁ, এরপরে আসেন কমনওয়েলথ। কমনওয়েলথ এটা হলো পেট্রিসিয়া, স্কটল্যান্ড। পেট্রিসিয়া স্কটল্যান্ড। এই পেট্রিসিয়া স্কটল্যান্ডের বাড়ি হলো ব্রিটেনে। এ হচ্ছে একজন নারী। এই ব্যক্তি হচ্ছে কমনওয়েলথের প্রথম নারী মহাসচিব। কমনওয়েলথের প্রথম নারী মহাসচিব কি নাম? পেট্রিসিয়া। আমার গল্পটা ভালো করে শুনতে হবে, শুধু লিখলেই হবে না, কারণ লাইভটা দেওয়া থাকবে। না লিখে লিখতে পারেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন, আপনি যেন এটা আবার দেখতে পারেন। তাহলে দেখেন, কমনওয়েলথ, এই ওয়েলথ মানে কি? সম্পদ। তো সম্পদ থাকলে এটা একটা কমন কথা। সেই কমন কথা কি? সেই কমন কথা হলো আপনার এই সম্পদ হইতে পারে ল্যান্ড। ল্যান্ড একটা সম্পদ, তাই না? বড় একটা সম্পদ ল্যান্ড। আচ্ছা, ল্যান্ড। তারপরে হচ্ছে এই যে আপনার যদি সম্পদ থাকে, ওয়েলথ থাকে, তাইলে সেই ওয়েলথটা হতে পারে ল্যান্ড। এইটা কর দিয়ে দিবে। কর দেওয়া মানে কি? দেখবেন আপনার সম্পদ আছে, আপনার পিছনে মানুষ ঘুরবে। আপনার সম্পদ আছে, ল্যান্ড প্রপার্টিজ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি আপনার আছে, দেখবেন আপনার পিছন পিছন মানুষ ঘুরবে। শুধু মানুষ ঘুরবে না, দেখবেন একদম কমন কথা এই কথাটা। কথাটা তো সত্য, তাই না? আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, আপনার পিছনে মানুষ ঘুরবে, সাথে নারীরাও ঘুরবে, এবং নারীরা দেখবেন আপনাকে কর দিয়ে দিছে। আপনার এই ল্যান্ড কর দিয়ে দিবে। সেটা যদি বিড়ি খাওয়া নারীও হয়,
সেটা বিড়ি খাওয়া নারী যদি হয় সে আরো দ্রুত কর দিতে পারবে। কারণ এই যে যারা নেশা করে তারা দেখবেন তাদের ব্রেন দ্রুত কাজ করে, যদিও তাড়াতাড়ি ধ্বংস হয় কিন্তু দ্রুত কাজ করে নেশা করতে, বুঝতে পেরেছেন, কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যায়। এখন দেখেন একদম কমন কথা, সম্পদ থাকলে কমন কথা, কমন সম্পদ ওয়েল মানে কমন ওয়েল, একদম কমন কথা, সম্পদ থাকলে আপনাকে কি করবে, বিড়ি খাওয়া নারীরাও আপনার ল্যান্ড কর দিয়ে দিবে, অর্থাৎ আপনার ল্যান্ড কিন্তু নিয়ে নিবে, বুঝতে পেরেছেন। অতএব ল্যান্ড কর মানে স্কটল্যান্ড, আর পেট্রিসিয়া নামটা মনে রাখেন, পেট্রিসিয়া, আর ব্রি মানে ব্রিটেন, ব্রি মানে ব্রিটেন, এটা হলো কমনওয়েলথ। কিছুই না ভাই, জাস্ট একটু গল্প করতেছি। এই যে এই গল্প শুনলে যতটুকু পড়া মনে থাকে আর কি, অনেকে বলেছেন এইভাবে মনে থাকে, তাদের জন্য এই আয়োজন। আসিয়ান, আসিয়ানের মহাসচিবের নামটা একটু দেখেন, নাম দেখে যেন আবার বেহুশ হয়ে যায় না। নাম হলো দাতো পাদুকা লিং যোগ হই। কি লিখছি, দাতো পাদুকা লিন যোগ হই। দেখেন একখান আস্ত একখান নাম, কত বড় একটা নাম। ওর বাড়ি হলো ব্রুনাই, ব্রুনাই। কি লিখছে, আসিয়ান এর মহাসচিবের নাম হচ্ছে দাতো পাদুকা লিম যোগ হই। আর যাই বলি, আপনাকে যত মোটিভেশন দেই না কেন, আপনাকে এইসব মুখস্থ করতে বললে ভাই এগুলো মনে থাকে বলেন? আমাদের তো লিমিটেশন আছে মানুষের, তাই না? মানুষ কত মনে রাখবে, নাম আর পায় নাই, দাতো পাদুকা লিম যোগ হই। যাক, আপনাদের জন্য সস্তা রাস্তা নিয়েছি। তো আপনারা মনে রাখবেন যে অনেক সময় বলেন না যে আসতে না আসতেই, আসতে না আসতে নাই, আসতে নাই মানে হচ্ছে ব্রুনাই, আসতে আসা মানে আসিয়ান, এটা আমরা শিরোনাম দিলাম। আসতে না আসতেই কি করলো, পাদালি, মানে একটু খারাপ কথা, গ্যাস দেয় না বলে পাদ দিয়েছে, মানে পাদালি, তুই আসতে না আসতেই পাদালি। হ্যাঁ, আর এই পাদ দেওয়া মানে হলো এক প্রকার এই, এটা মানে এটা একটা হাইজ্যাকের মতো। এটা কেমন একটা ব্যাপার, এই যে হাইজ্যাক করছে, মানে দেখবেন দুর্গন্ধময় পাদ দিলে হাইজ্যাকের মতো হয়ে যায় অনেকে, মানে একদম খারাপ গন্ধ দেখবেন সে তাৎক্ষণিক মানে ইয়ে হয়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো দেখবেন তাহলে কি আপনি সহজে মনে রাখলেন, পাদালি মানে তুই আসতে না আসতেই পাদালি, এটা একটা হাইজ্যাক, এটা কি আমাকে হাইজ্যাক করলি। তো দেখেন, পাতে পাদুকা, দাতে দাতো, লিতে লিম, হাইজ্যাক যোগ হই, যোগ হই হাইজ্যাক, হাইজ্যাক যোগ হই, হাইজ্যাক যোগ হই, বুঝতে পেরেছেন? যত কঠিনই হোক সহজ করে দেবো, টেনশন করার কোনো কথা নেই, বুঝতে পারছেন? তো দেখেন, আরো কষ্ট করার দরকার নাই, আরো সহজ করে দিলাম, দেখেন, বুঝতে পারছেন? সহজ করে দিলাম, এটা নিয়ে আর টেনশন করার কোনো কারণ নাই। আপনারা অনেক সময় বললেন না যে তুই আসতে না আসতেই পাদ দিয়ে দিবি, বলে আসতে না আসতেই পাদালি, এটা আমাকে হাইজ্যাক করলি। পাতে পাদুকা, দাতে দাতো, লিতে লিম, হাইজ্যাক যোগ হই, আসতে আসিয়ান, নাই ব্রুনাই, আসতে না আসতেই, হয়ে গেল। ঠিক আছে, আরে যদি এইসব ক্লাসে আপনি নাই হাসেন, আপনাকে হাসাইতেই না পারি, তাহলে এই ক্লাস নিয়ে তো লাভ নাই, বুঝলেন নাই? এটা নিয়ে কোনো লাভ আছে? লাভ নাই। বিমস্টেক, আসেন, আমরা বিমস্টেকও আপনাদেরকে ক্লাসে পড়িয়েছি, আমার যারা প্রাইভেট ব্যাচে ছিলেন বা এই গ্রুপেও পড়িয়েছি। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের এই যে বিমস্টেক, এইটার মহাসচিব হচ্ছে তেনজিন
তেনজিন, তেনজিন লেক রেপ, লেক রেপ, এটা একটা সুন্দর নাম, কারণ এর মধ্যে কিছু কথাবার্তা আছে যেগুলো আপনারা সচরাচর ইউজ করেন, এর জন্য মনে থাকবে খুব। এর বাড়ি হচ্ছে ভুটান, ভুটান, বুঝতে পারছেন? তো দেখেন বেঙ্গল, বিমস্টেক মানে কি? বেঙ্গল। তাহলে এই বেঙ্গলের লেক পার আছে না, লেক, লেকে জিনে টেনে নিয়ে রেপ করে। আপনি শুধু কাহিনীটা মনে রাখেন, আপনার টেকনিক মুখস্থ করার দরকার নাই। আপনি যদি লেক পার্কে যান, লেকে যদি যান, গেছেন বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু রেপ করবে কে? জিনে। কারণ বয়ফ্রেন্ড আর তখন বয়ফ্রেন্ড থাকবে না, বয়ফ্রেন্ডের মধ্যে তখন জিন বল করবে, বুঝতে পেরেছেন? এই কারণে লেক পার্কে বুঝে শুনে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কথা আর কেউ মাইন্ড করেন না, মনে রাখার জন্য কত কিছু বুঝেন। দেখেন, লেকে যদি যান, লেকে যাবেন বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু জিনে টেনে নিয়ে রেপ করবে, বুঝতে পারছেন? এটা হলো বেঙ্গলের রেপ। ওই যে দেখেন নাই কুমিল্লা ক্যান্টনমেন্টের যে রেপ কেস, সেটা কি বললো? পেপার পত্রিকায় কিন্তু উঠে আসছিল, তাহলে এটা মনে হয় জিনে কিছু একটা করছে, ফেলে রেখে গেছে। অর্থাৎ যখন এমন পর্যায়ের কোনো লোক এই অঘটন ঘটায়, তখন হচ্ছে বলা হয়, যখন কুলু না পাওয়া যায় বা পাওয়া গেলেও ঢাকার জন্য বলা হয় এটা হলো জিনের কাজ। তো মানে যখন মানুষ এটাকে দিতে চায়, ধামাচাপা দিতে চায়, তখন অদৃশ্যমান কোনো কিছুকে দেওয়া হয়, বুঝতে পারছেন? মানে লেক পার্ক মাদারীপুর, আচ্ছা মাদারীপুর লেক পার্কে কি কি হয়? ওটা তো কিছু হয় না, আমি দেখছি, গিয়েছি। আচ্ছা, তো দেখেন এই যখন ধামাচাপা দিতে চায় তখন অদৃশ্যমানকে দায়ী করে, বুঝতে পারছেন? এই জন্য বেঙ্গলের লেকে জিনে টেনে নিয়ে রেপ করে, বুঝে শুনে যায়। লেক মানে লেক, রেপ, লেক রেপ, জিন তেনজিন, টেনে ভুটান, টানে ভুটান, টানে কে? ভুটানে টানে, বুঝতে পারছেন? টানে কে? ভুটান। এবার আসেন সার্ক। আমি গুরুত্বপূর্ণ গুলোই দিব এবং বইয়েও কিন্তু গুরুত্বপূর্ণ গুলোই দেওয়া হয়েছে। সার্কের হলো এ শালা। আপনি এসলা পড়ার সময় একটু টেনে পড়েন, আপনারা বলেন না এ শালা, বলেন না, একজন একজন বলেন না এ শালা, তো মুখস্থ হয়ে গেছে, আর কি দরকার? রুয়ানা, এ শালা। পড়ার সময় একটু টেনে পড়বেন। কিভাবে পড়ার সময় একটু টেনে পড়বেন? এ শালা, মানে করার দরকার নাই, মানে ভাত নিয়ে পড়ার দরকার নাই, এ শালা রোয়ানা এরকম পড়ার দরকার নেই, টেনে পড়বে। এ শালা, রোয়ানা, ওয়েরাকুন, ওয়েরাকুন, বলেন এ শালা, রোয়ানা, ওয়েরাকুন। তো এ শালা দেখলেই তো পারবেন, আর দরকার নাই। তারপরেও দিচ্ছি, কারণ হ্যাঁ যাওয়া যাবে না। আচ্ছা, তো দেখেন আমরা কি বলতে পারি এখানে? আমরা এখানে বলতে পারি যে লঙ্কার শালা, লঙ্কায় যে শালারা আছে না, এই লঙ্কার শালা, লঙ্কার শালা, তুই বললাম তুই পারলে আন উকুন। বলো তোর মাথায়, দেখবেন একটা মেয়ে আর একটা মেয়ে বলতেছে যে তোর মাথায় উকুন। তো মেয়েদের মাথায় শুধু সাধারণত উকুনের চাষ হয়, হ্যাঁ, মানে উকুনের উৎকৃষ্ট জমি হলো মেয়েদের মাথা, চুল। তো এক মেয়ে আর এক মেয়ের বলতেছে তোর মাথায় তো উকুন, তখন বলতেছে যে শালা আন উকুন। অথবা প্রেমিকা প্রেমিককে বলতেছে, প্রেমিক প্রেমিকাকে বলতেছে দূর, তোমার সাথে প্রেম করা যাবে না, তোমার মাথায় তো অনেক উকুন। তখন মেয়েটা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কারণ সব মেয়েদের মাথায় উকুন আছে, এটা ধামাচাপা দেওয়ার জন্য বলতেছে লঙ্কার শালা, তুই একটা লঙ্কার শালা, আন পারলে উকুন, আন, বুঝতে পারছেন? তো লঙ্কা, শ্রীলঙ্কা, শালা, এ শালা, আন, রোয়ান,
উকুন ওয়েরাকুন হয়ে গেল। এটা হলো সাক। হ্যাঁ, যার যার এলাকা তার তার কাছে ভালো। ওই যে মেয়েরা যেটা বলছে, আসল বিষয় মেয়েরা চিনে, বুঝছেন? মেয়েরা অনেক কিছু ফেস হয়, তো মেয়েরা অনেক বাস্তবতার সম্মুখীন হয়, যে যে বাস্তবতার সম্মুখীন ছেলেরা হয় না কখনো। একটা মেয়েই বলতে পারে ওই ছেলেটা কেমন। একটা মেয়ে, একটা ছেলে কখনো বলতে পারবে না এই মেয়েটা কেমন, কারণ মেয়েরা রহস্যময়ী। স্বয়ং কৃষ্ণই রাধার রহস্য উন্মোচন করতে পারে নাই। মেয়েদের রহস্যর জট কখনো খোলা সম্ভব না। একটা ছেলে না, হাজারটা ছেলেও বলতে পারবে না এই মেয়েটা কেমন, কিন্তু একটা মেয়ে বলে দিতে পারবে ওই ছেলেটা কেমন। এবার আসেন সার্কের পরে আমরা এখন ওআইসির কাছে যাই। এটাও ইম্পর্টেন্ট। ওআইসি অবশ্য অনেকের মুখস্থ আছে, কারণ উনি বেশ অনেকদিন ধরেই আছে। ডক্টর ইউসুফ, ডক্টর ইউসুফ বিন আহমেদ আল ওথাইমি, ডক্টর ইউসুফ বিন আহমেদ আল ওথাইমি, ডক্টর ইউসুফ বিন আহমেদ আল ওথাইমি। এটা হলো বাড়ি হলো সৌদি আরবে, সৌদি। কি লিখছেন? নারী স্যার, বুঝবো কেমনে? নারী বহুরূপী স্যার, খাইছো শেখা ভাই, বলবা না? দূরে আছি স্যার, এসব থেকে দূরে থাকাই ভালো স্যার। সব মেয়ের মাথায় উকুন থাকে না, যেমন আমার মাথায়ও নাই। পাবলিক বুঝবে কেমনে? নিজের দোষ ঢাকার জন্য তো বলবে আমার মাথায় উকুন নাই, এটা দেখতে গেছে কে? আর তোমার বান্ধবী না বলতে পারবে আছে কিনা, বুঝো নাই? আচ্ছা, এবার আমরা আসি ওআইসি। এতক্ষণ তো খারাপ কথা বলছি, একটু ভালো কথা বলি। ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, তার মানে ইসলাম। এই ইসলামের যে মানে শুরু, মানে যেটাকে আমরা এখন পবিত্র ভূমি যেটা, সেটা হলো সৌদি। সেটা কোথায়? সৌদি আরবে। তাহলে এই সৌদিতেই এটা উঠাইছে, মানে সৌদি থেকে এটা উঠে আসছে। মানে এটাকে উঠে আসছে বলতে, এটার যে মানে ইয়া হয়, মানে ইসলাম প্রতিষ্ঠা হয় মানে নবী, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যেখান থেকে, সেটা হলো সৌদি আরব থেকে। এটা আমরা জানি একটা পবিত্র স্থান মুসলিমদের, সেই সৌদি আরব। এদের বললাম ইসলাম সৌদিতে উঠেছে। সৌদিতেই কি করছে? উঠাইছে, মানে ওথাই মিন, বুঝতে পারছেন? আর ইউসুফ ভাই যদি মনে রাখেন তাহলে আপনি মনে করতে পারেন। আমি আবার এখানে লিখতে পারি না সৌদিতে উঠাইছে ইউসুফ, তা তো লেখা যায় না, বুঝেন নাই? এটা তো সম্ভব না। তো দেখেন, যাই হোক, এটা সবার এমনিতেই মনে থাকবে, কারণ এতক্ষণ খারাপ কথা বলতো, এটা তো অন্তত পক্ষে অনেক ভালো কথা, তাই না? এটা মনে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে ভালো জিনিস এসছে, খারাপ জিনিস মনে থাকে সবার, এটাও কিন্তু সত্য কথা। এবার আসেন ন্যাটো। আমরা ন্যাটো নিয়ে একটু পড়ি। ন্যাটোর ইয়ে হলো জেন্স স্টলটেনবার্গ। জেন্স স্টলটেনবার্গ, ন্যাটো জেন্স স্টলটেনবার্গ, এটা হলো নরওয়ে। এই জেন্স স্টলটেনবার্গের বাড়ি হচ্ছে নরওয়ে। আমি তো মহাসচিব পড়াইছি শিমুল, সভাপতি পড়াচ্ছি না। শিমুল, আমি তো মহাসচিব পড়াচ্ছি, আমি কোনো সভাপতি পড়াচ্ছি না। জেন্স স্টলটেনবার্গ, ওর বাড়ি হচ্ছে কোথায়? ওর বাড়ি হচ্ছে নরওয়েতে। এখন খেয়াল করেন, অনেক ন্যাঠা পোলাপান আছে না?
একটু ন্যাঠা টাইপের। এই ন্যাঠা টাইপের পোলাপানরা কি করে, তারা স্টল থেকে জিন্স পরে, জিন্স কিনে তারা স্টল থেকে কি করে জিন্স কিনে। কি জিন্স কিনে? ওই যে পায়ে ফুটো হয়ে গেছে, এখানে ফাটা, ওখানে সিটা, এই জিন্সগুলো কিনে। নেঠা পোলাপান লিখে রাখে, নেঠা পোলাপাইন স্টল থেকে জিন্স কিনে এই পোলাপাইন মানে নর মানে কি? নর নারী আমরা বলি না, মনুষ্য আর কি। এই পোলাপান দ্বারা নর বুঝাইছি, বুঝতে পেরেছেন? পোলাপান দ্বারা কি বুঝাইছি? নর বুঝাইছি। তাহলে নেঠা পোলাপাইন স্টল থেকে কি কেনে? জিন্স কেনে, জেন্স। আর স্টলটেনবার্গ হয়ে গেল এটা। নেটোর পরে WTO, এটা এই যে সম্প্রতি চেঞ্জ হয়েছে, এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি আপনাদেরকে, বই বের করার পরে চেঞ্জ হয়েছে, এটা আপডেট করে নিতে হবে। এটার নাম হলো গোজি, দেখেন নাম কি, গোজি, হ্যাঁ নাম হলো গোজি ওকোনাজো উইয়েলা। কি দেখেন কি অবস্থা, গোজি ওকোনাজো উইয়েলা, কি না দেখছেন? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখেন আমরা এটা বলতে পারি, টেকনিক বলতে পারি, বাণিজ্য নাই, কারণ করোনার কারণে কি হয়েছে? বাণিজ্য নাই হয়ে গেছে। বাণিজ্য নাই, গাজীর কোনায় উই, তাই গাজীর কি হয়েছে? গাজীর কোনায় উই উঠে গেছে। উই মানে দেখবেন অনেক ব্যবসা না করতে পেরে দোকান বা প্রতিষ্ঠানে উই লেগে গেছে, মানে অনেকদিন ধরে বাণিজ্য নাই, মানুষের যাওয়া আসা নাই। গাজী মানে গাজী ট্যাং, এই যে গাজী গ্রুপ, তাই বললাম যে বাণিজ্য নাই, গাজীর কোনায় উই। বাণিজ্য WTO নাই এমনি দিছি। গাজীর মানে গোজি, কোনায় মানে ওকোনাজো, উই মানে উইয়েলা। নামগুলো খুবই সুন্দর। নিজের নাম পাল্টাই এটা রাখো। জেবা তাসপিয়া, তোমার নাম পাল্টায় রাখো। তোমাকে মানুষ বলবে গোজি ওকোনাজো উইয়েলা, তখন তুমিও বলবা কিউয়া চুমা চু কু আকু, এরকম বলবা। কি করবা? এই নামগুলো তো এরকমই, কিছু করার নাই। এবার আসি WTO এর পরে আবার 2-3টা পড়বো, তারপরে শেষ। ইন্টারপোল, এরপরে হচ্ছে ইন্টারপোল হলো জুগেনস্টক। ইন্টারপোলের হচ্ছে জুগেনস্টক, ওর বাড়ি হচ্ছে জার্মানি। দেখবেন এখন ইন্টারপড়ুয়া পোলাপাইন এ যুগে মানি স্টক করা শিখে গেছে। মানি স্টক করে ইন্টার পড়া পোলাপাইন, মানে ইন্টারের পোলাপাইন এ যুগে মানি স্টক করা শিখে গেছে, স্টক করে দেখছে। এবার অটো পাস করছি, তাড়াতাড়ি মানি কি করি, তাড়াতাড়ি মানি গোছানো শুরু করি। বুঝতে পারছেন? হ্যাঁ, গাজী নাইজেরিয়া, ওই যে নাই লিখছি, এই যে কই, এই যে নাই মানে নাইজেরিয়া। বাণিজ্য নাই মানে WTO, নাই মানে নাইজেরিয়া। বুঝতে পারছেন? গাজীর কোনায় উই। ইন্টারের পোলাপাইন এ যুগে মানি স্টক করে। ইন্টার
এর পোলাপাইন মানে ইন্টারপোল, জুগে জুগেন স্টক মানি জার্মানি, মানি মানে জার্মানি। হয়ে গেল, বুঝতে পারছেন? কিচ্ছু করার নাই, বাপ্পিদার কঠিন কঠিন নাম একটু আনন্দ দিয়ে পড়ানোর চেষ্টা করছি। এরপরে আসেন ইন্টারপোলের পরে আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে চলে যাই। বাপ্পি দাস দাদা দেখতেছে আমাদের লাইভ, অত্যন্ত দক্ষ একজন পরিচালক, স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের। বাপ্পিদার জন্য শুভকামনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হলো কুমিনাইডু, এটার মহাসচিব হচ্ছে কুমিনাইডু, এর বাড়ি হলো দক্ষিণ আফ্রিকা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মহাসচিব হচ্ছে কুমিনাইডু, আর এর বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। বুঝতে পারছেন? কিউট অ্যান্ড সুইট নেম, তোমার মতোই। নোয়াখালীর ভাষাতে এসছে কঠিন রে ইতিহাস, এগুলো সব যা বলতেছি সব নোয়াখালীর ভাষা। ইমতিয়াজদের ভাষা সব নোয়াখালীর ভাষা এগুলো। আচ্ছা, আমরা বললাম যে এমনিতেই টেকনিক লিখতেছি, এমনিতেই বললাম এমনিতেই দক্ষিণ আফ্রিকায় কাম নাই। তোমরা দক্ষিণ আফ্রিকায় যে যাইতে চাও ভাই, এমনিতেই দক্ষিণ আফ্রিকায় কাম নাই, কাম কাজ নাই। কাম নাই মানে অন্য কিছু বুঝেন না, কাম মানে আবার অন্য কিছু বোঝায়, সেই কামের কথা বলিনি, কাম কাজ। বুঝতে পারছেন? মানে কাজকর্ম, অন্য কিছু বোঝার দরকার নেই। তাহলে এমনিতেই, এমনি মানে হচ্ছে এমনি মানে অ্যামনেস্টি, এমনিতেই দক্ষিণ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা, কাম নাই মানে কুমি নাই, কাম নাই মানে কাম কুম, কাম কুম, কাম নাই মানে কুমি নাই, কাম নাই মানে কি? কুমি নাই। হয়ে গেল। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, ইউএনডব্লিউটিও। এটার নাম হইল জুরাবো, জুরাবি জুরা, জুরাব পোলোলিকা সবিলি, পোলোলিকা সভিলি, ইউএনডব্লিউটিও জুরাব পোলোলিকা সভিলি। দেখছেন নাম একখান, জুরাব পোলোলিকা সভিলি। কঠিন নাম রে ভাই, কি একটা অবস্থা বলেন। দেখেন জুরাব পোলোলিকা সভিলি, আমরা এই নামটা নিতে পারি। দেখেন পর্যটন কেন্দ্র আছে না, এই যে ইউএনডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, তার মানে পর্যটন, এটাও আপনাদেরকে ক্লাসে পড়াই। পর্যটনে এই যে ওর বাড়ি হলো জর্জিয়া, জর্জিয়া কোথায় বাড়ি? জর্জিয়া। এই জন্য বললাম যে পর্যটনে জর্জ জুরাবে, জজ মানুষ তো তারা একটু দামি কাপড় চোপড়ই পরে। এই পর্যটনে জজ জুরাবে পোলো, পোলো শার্ট, পোলো শার্ট আছে না, পোলো শার্ট। পর্যটন কেন্দ্রে গিয়ে, পর্যটনের কেন্দ্রে গিয়েও জজ কি করে? সে পোলো শার্ট জোড়ায়। বুঝতে পারছেন? কার দেশ? অ্যামনেস্টির মানে কুমিনাইডুর, কুমিনাইডুর দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দিয়েছি তো।
আর এই ডাব্লিউটিও ইউএনডাব্লিউটিও জুরাব পোলোলিকা সভিলি, পর্যটনে জল জুড়াবে পোলো শার্ট। বুঝতে পারছেন? তাহলে পর্যটন মানে এই যে ইউএনডাব্লিউটিও, জজ মানে জর্জিয়া, জুরাবে মানে জুরাব, পোলো মানে পোলোলিকা সভিলি। শোনেন, আমি আপনাদেরকে কিছুই পড়াইনি, আপনাদের সাথে জোরাম মিয়া, আরে জোরাম মিয়া। আচ্ছা, আমি আপনাদেরকে কিছুই পড়াইনি, ধন্যবাদ মৌলি। আমি আপনাদেরকে কিছুই পড়াইনি, আমি আপনাদেরকে এই মাত্র আধা ঘন্টার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য আসি। কারণ মানুষ, এই পৃথিবীতে মানুষ একদম গরিব মানুষের থেকে শুরু করে, গরিব মানুষের কথা বাদ দেই, গরিব মানুষ হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার কথাকে অন্যভাবে নিয়েন না, গরিব মানুষ হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বুঝতে পেরেছেন? আর প্রচুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুখ নাই। সুখ নাই বলতে আনন্দ নাই। এই আনন্দের অভাবে মানুষ মারা যায়। মানুষ খাবারের অভাবে মারা যায় না, মানুষ মারা যায় আনন্দের অভাবে। তার মনের আনন্দের অভাবে মানুষ মারা যায়। বুঝতে পেরেছেন? আর এই আনন্দের অভাব রয়েছে ধনীর মধ্যে সবচেয়ে বেশি। আনন্দের কোনো অভাব নাই গরিব মানুষের মধ্যে। বিশ্বাস করেন, খুব কাছ থেকে দেখেন, গরিব মানুষের খাবারের অভাব আছে, মাথা গোজার ঠাইয়ের অভাব আছে, কিন্তু তার আনন্দের অভাব নাই। সে সবসময় হাসে, সে আনন্দে হাসে। আর এই আনন্দটা এতটাই হচ্ছে অধরা, যে আনন্দের অভাবে বা মোটিভেশনের অভাবে পরীক্ষার আগে আপনার ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আপনি খারাপ করে বসতে পারেন। আমি আগামী 19শে মার্চের আগ পর্যন্ত কিছু না কিছু নিয়ে আপনাদেরকে প্রতিদিন আনন্দ দেওয়ার চেষ্টা করব। 2-1 দিন গ্যাপ হইতে পারে, যেমন আজকে গ্যাপ হইতো, শরীরটাও ভালো না, মনটাও ভালো না, গ্যাপ হওয়ার কথা ছিল, কিন্তু মনে করলাম যে আমি যদি বসে থাকি, শুয়ে থাকি, তাহলে আমি আরও বেশি মন খারাপ হবে, আরও বেশি অসুস্থ হইতে পারি। তো ক্লাস নিয়ে ভালোই লাগতেছে এখন, মানে অলওয়েজ স্টুডেন্টদের সাথে থাকলে আমার ভালো লাগে, এটা একটা ভালো লাগার কাজ করে। কি লিখছেন স্যার? অনেক ভালো লাগছে, এভাবে রেগুলার আসবেন, আপনি এরকম ভাবে পড়াইলে আর ভুলি না, স্থায়ী হয়ে যায় পড়াটা। থ্যাংক ইউ, অবশ্যই আসবো। তারপরে হচ্ছে থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো ইন্দ্রাণী, থ্যাংক ইউ স্যার। কিভাবে যে এত কঠিন বিষয়গুলো আপনি এত ইজি করে দিলেন, কি বলবো, গ্রেট স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাইসা, আপনাকে অনেক ধন্যবাদ। বাক্যের কোনো সম্পূর্ণতা নাই, অর্থবোধকতা নাই, তাই এ বাক্য মনে থাকবে না। অর্থবোধকতা নাই, আমি তো বললাম এতক্ষণ যে কথাটা বললাম, বুঝতে পারছেন? এতক্ষণ যে কথা বললাম যে অর্থবোধকতা নাই, সবকিছু অর্থবোধকতা বানানো সম্ভব হয়নি। আপনি গতকালকে ক্লাসটা দেখেন, সেখানে কিছু দিয়েছি। আর আপনার মনে রাখার দায়িত্ব সম্পূর্ণই আপনার। আপনার এখানে বাক্য আপনাকে আলাদা করে মুখস্থ আমি করাবো না, কারণ হচ্ছে আলাদা করে আপনি মুখস্থ করবেন, এই টেকনিক মনে রাখার জন্য আপনার টেকনিক লাগবে। আমি জাস্ট এটা বলতে পারেন, একটা সাজেশনও দিলাম যে এই প্রতিষ্ঠানগুলো আপনার মনে রাখতে হবে, বা এই প্রতিষ্ঠানগুলো মানে আপনাকে পড়তে হবে, এটা হিসেবে নিতে পারেন। সবাই যে আমার টেকনিক বা সবাই যে আমার মতো করে পড়বেন, আমি তো টেকনিক পড়ানোর পরেও বলি, আমি টেকনিক কম পড়াই, আমি টেকনিক পড়ানোর পরেও বলি আপনি আপনার টেকনিকে পড়েন। আমি আপনাকে রাস্তা দেখাইছি, আপনি রাস্তা তৈরি করে আগান। মন খারাপ থাকলে ক্লাস নিতে আসেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। ইয়েস, কথা সত্য। যাই হোক মৌলি, যাই হোক, ইয়ে করার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে মানে উনি যেটা বোঝাইতে চেয়েছে, যদি ঘটনাটা হয়, অর্থবোধক হয়, তাইলে ভালো মনে থাকবে। ওনারও কথার যুক্তি আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে আমরা মানে আসলেই এই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটা সম্পূর্ণ করা সম্ভব নয় সব টেকনিকের মধ্যে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের মনে থাকবে, আপনার মনে না থাকলে তো আপনার ব্যাপার। আরে এই কমেন্টস করা বাদ দেন, আপনি অল্প সময়ের জন্য আসলে ও আসবেন প্লিজ স্যার। হ্যাঁ আসবো, বাক্য শিখেছেন তো স্যার এখানে টেকনিক, ভাই প্লিজ আর কেউ ইয়ে করেন না, নেগেটিভ নিয়েন না। ওনার কথা, ওনারও যুক্তি আছে,
হাফিজ সাহেবেরও যুক্তি আছে, তিনি বলছে যদি অর্থ থাকে বা ঘটনা থাকে, গল্প থাকে, তাহলে আরো ভালো মনে থাকবে। হাফিজ ভাই, আমি আরো চেষ্টা করব এটাকে অর্থবোধক করে তোলার জন্য, আরো ঘটনা মানে মিশ্রণ করার চেষ্টা করব। আশা করি আপনি সাথেই থাকেন, গ্রুপের সাথেই থাকেন, আশা করি আপনাকে আরো ভালো কিছু দিতে পারবো। জাস্ট গল্প যা বেশি মনে থাকে। আচ্ছা, ওকে ওকে ওকে, সমস্যা নেই, এটা নিয়ে কথা বলার দরকার নাই। আসলে সত্যি একটা কথা হলো, এই টেকনিক বা এইসব দিয়ে তো আসলে চাকরি হবে না, এটা তো সত্যি কথা। ব্যাপারটা হচ্ছে বেলা শেষে আপনাকেই পড়তে হবে। টেকনিক ইউজ করে বা টেকনিক দিয়ে যে আপনার জবটা হবে, ব্যাপারটা তা না। শর্টকাট কোনো রাস্তা নাই সফলতার, বুঝতে পেরেছেন? সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নাই। বিলিভ করেন আর না করেন, বিলিভ করেন আর না করেন, আপনি যদি সফল হতে চান আপনাকে ডিপলি পড়তে হবে। আপনাকে হঠাৎ করে একজন বলবে ভাই আমার এই যে 10 পৃষ্ঠার বই পড়ো, পাস, ভুল কথা, মিথ্যা কথা। একজন বলবে ভাই আমার এই মোটা বই সব আছে, বেসিক সব আছে, পাজায় পাজায় আছে, ভুল, মিথ্যা কথা, কিছুই হবে না যদি আপনি না পড়েন। এই 10 পৃষ্ঠার বই দিয়ে হবে না, এটা কনফার্ম। কিন্তু আপনি যদি বেসিক স্টাডি করেন, ডিপলি পড়েন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে, বুঝতে পেরেছেন? অবশ্যই আপনার উপকার হবে। মানে কোনো শর্টকাট রাস্তা নয়, বিলিভ ইট অর নট, কোনো শর্টকাট রাস্তা নেই সফলতার জন্য। যারা এ পর্যন্ত একটা প্রাইমারি জবও পেয়েছে, সে পরিশ্রম করে পেয়েছে। হ্যাঁ, সে পরিশ্রম করেছে। যারা এই পর্যন্ত অন্যান্য যে জবগুলো পেয়েছে, মানে যারা ক্যাডার হয়েছে, তাদের পরিশ্রমের তো অন্ত নাই, তাই না? মানে জানে, তারা জানলে আপনি চাকরি পাবেন। কি লিখছেন স্যার, আমি আপনাকে অনেক আগে স্টুডেন্ট। ধন্যবাদ ভাই, হাফিজ ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি, থ্যাংক ইউ। অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম, অনেক ভালো লাগছে স্যার। হারিয়ে গিয়েছিলাম, ফিরে আসলাম। ইসলামিয়া, আপনি গ্রুপে ক্লাস করেন না কেন? আগে আপনি এই কথা বলেন। কিন্তু আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, কেন আপনি গ্রুপে নাই? আর আমরা নতুন একটা ব্যাচ নিয়েছি 43, অলরেডি ভর্তি শুরু হয়েছে। একটা এক্সাম ব্যাচও নিয়েছি, যদি কেউ মনে করেন আসতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্সে আপনাদেরকে জানিয়ে দিব, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আর হচ্ছে আমরা কারো কথাই রিয়েক্ট করব না, কারণ পৃথিবীতে মনে রাখবেন প্রতিটা মানুষ তার জায়গা থেকে সঠিক। প্রত্যেকের সব যুক্তি আছে, প্রত্যেকের কথার যুক্তি আছে। বর্তমান এই পোস্ট মডার্নাইজেশন, অর্থাৎ এই যুগে, অর্থাৎ এই অতি আধুনিক যুগে কেউ যুক্তি ছাড়া কথা বলে না। তার কথার মধ্যে কম বেশি যুক্তি থাকে, এবং সেটাকে প্রত্যেকের বক্তব্যকে বা প্রত্যেকের কথাকে আমাদের সম্মান জানানো উচিত। সম্মান জানিয়েই আমরা চলবো, আশা করি। স্যার, আপনার বই আপনি আপনার লেকচারের মতো সাজিয়েছেন, গল্পে গল্পে শেখা, শুভকামনা। বইয়ে অনেক দিয়েছি, এর চেয়ে কম পড়াই আমি মৌলিক। বইয়ে এমন দিয়েছি, যদি কেউ পড়তে পারে, বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা কেউ যদি পড়তে পারে, তার সাধারণ জ্ঞানের ভীতি সম্পূর্ণ ক্লোজড। এর চেয়ে বেসিক বাজারে নাই। বিলিভ ইট অর নট, আমি আপনাদেরকে একটা কথা বলি, কেউ অন্যভাবে নেবেন না। বাজারে দোকানে দাঁড়িয়ে দেখেছি আমি যে স্টুডেন্ট বই খুলছে, আমার বইও খুলেছে, আরও 2-1টা বই এই জাতীয় 70 মার্কের এরকম আরও বই আছে বাজারে, সেগুলো খুলেছে। খুলে সে 2-4 মিনিট দেখছে, 5 মিনিট দেখছে, উল্টায় পাল্টায় সে আমারটা কিনতে আসে নাই, ওইটা কিনতে আসছিল। সে নিয়ত করে আসছে যে ওইটা কিনবে, ওইটা কিনতে এসে আমারটা দেখে, বিলিভ ইট অর নট, আমি কোনো গল্প করতেছি না, বানোয়াট কোনো কথা বলতেছি না, বিলিভ না হয় আপনি কালকে দোকানে যাবেন, 70 মার্কের আরও বই বাজারে আছে, আপনি আমারটা খুলে 2-3 মিনিট 5 মিনিট দেখবেন, ওইটা খুলে আপনি আরও 2-4-5 মিনিট দেখবেন, আরও থাকলে আরও দেখবেন। দেখার পরে যদি আপনার আমারটা পছন্দ না হয়, তাইলে বই বাজার থেকে তুলে নেব, দরকার নাই বই ব্যবসা করার। বোঝেন নাই? আমি করোনার মধ্যে পরিশ্রম করেছি, স্টুডেন্টের যে চাহিদা ছিল, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড বই দেওয়ার চেষ্টা করেছি, করোনার মধ্যে করেছি। করোনার মধ্যে রিটেনের কিছু কাজ গুছিয়েছি, যেটা এখন ধরেছি। আশা করি 41তম প্রিলিমিনারি যারা দিয়ে আসতেছেন, তাদের রিটেনের জন্য ভালো একটা বই উপহার দিতে পারবো। মানে ছোট বই উপহার দেবো, মোটা বই উপহার দেবো না। যেগুলো ইস্যু, মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আপনারা যদি কথা বলেন আমার স্টুডেন্টের সাথে, 40তম বিসিএস এর রিটেন হয়েছে, আমি আপনাদের 2-1জনকে প্রয়োজনে গ্রুপে এনে কথা বলাই দিতে পারি। আমি 40তম বিসিএস এর রিটেন পড়িয়েছি এবং সাজেশন দিয়েছিলাম।
হুবহু সেই প্রশ্নগুলো কমন আসছে। আমি কোনো গল্প, কোনো বানোয়াট বক্তব্য বলছি না, এটি স্টুডেন্টের বক্তব্য। স্টুডেন্ট ফোন দিয়েছে আমি প্রশ্ন দেখার আগে যে স্যার কেমনে হইল, রিটেনে যা পড়াইছেন তাই আসছে, বুঝতে পেরেছেন? আর এখন তো বাংলাদেশ পড়াচ্ছি, আন্তর্জাতিক পড়াচ্ছি। আপনারা আন্তর্জাতিকের টিচার হিসেবে আমাকে চিনেন, কিন্তু বাংলাদেশের টিচার হিসেবে আমাকে চিনেন না। আমি আপনাকে অভয় দিয়ে বলছি, আপনি যত বাংলাদেশ অ্যাফেয়ার্সের টিচার আছে যারা পড়ায়, আমি যদি তার চেয়ে খারাপ পড়াই তাহলে আপনার ব্যাগ, আপনি যদি আমার ব্যাচে আসেন আপনাকে মানি ব্যাগ দিয়ে দেবো, যদি চুল পরিমাণ খারাপ পড়ে। আমি বেসিক পড়ানোর চেষ্টা করি, ডিপলি পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি সময় নিয়ে। এখন যদি আপনি এখন এসে আমাকে বলেন যে 19 তারিখে পরীক্ষা, আমাকে একটু পড়াই দেন, আমি আপনাকে ডিপলি পড়াতে পারবো না। কিন্তু আপনি এখন এসে যদি বলেন যে 6 আগস্ট পরীক্ষা, আমাকে একটু গাইড করেন, আমি আপনাকে খুব চমৎকারভাবে একটা মানে আপনাকে খুবই ভালোভাবে চমৎকারভাবে একটা ইয়ার দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো, এবং আপনি 6 আগস্টের জন্য প্রথম সারি অর্থাৎ সম্মুখ যোদ্ধা হতে পারবেন এবং ভালো করতে পারবেন। আমি আশাবাদী আমার প্রাইভেট ব্যাচ থেকে, মানে এখনই বলছি না, গর্ব করা ঠিক না বা কারো নামও বলবো না, আমি অনেক বেশি আশাবাদী। যারা করোনার সময় যাদেরকে আমি টেবিল থেকে উঠতে দেই নেই, তারা অনেকেই প্রিলিমিনারিতে খুব ভালো করবে, ম্যাক্সিমামই প্রিলিমিনারিতে ভালো করবে এবং ভালো রেজাল্ট আনবে, তারা রিটেন দিবে। আর রিটেনের জন্য তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এটা তো আমি দিবই, অন্যান্য বিষয়গুলো আমি তাদেরকে সাজেস্ট করে দেবো কোথায় কিভাবে পড়বে। দেখবেন আমি তাদের দিয়ে আশাবাদী যে তারা ভাইবা পর্যন্ত যাবে। ঠিক আছে? তো এই দায়িত্ব নিয়ে পড়াই ভাই, দায়িত্বর অবহেলা করি না, দায়িত্ব নিয়ে পড়াই, তাই হবে। কি লিখেছে? টেকনিক্যাল যার ইনফরমেশন সবার, থ্যাংক ইউ স্যার ফর ইউর সাপোর্ট। নাহিদ হাসান, থ্যাংক ইউ আপনাকে। জিকে গ্রুপের এক্সামের মাধ্যমে বইটা শেষ করতে চাইছি, দোয়া করবেন স্যার যেন এত প্রেশারের মধ্যেও বইটা শেষ করতে পারি। আশাবাদী আমি শেষ করে দিব স্যার। জিকেটা শেষ করতে চাচ্ছি এক্সাম দিয়ে আপনার গ্রুপে, মাঝে মধ্যে পড়তে ভালো লাগে, দোয়া করবেন যাতে বেসিক জিকেটা শেষ করতে পারি। আশা করি বেসিক জিকেটা শেষ করে দিব। আজকেও পরীক্ষা হয়েছে, পরবর্তী রুটিন দেওয়া হয় নাই, কিছুক্ষণের মধ্যে পরবর্তী রুটিনটা দিয়ে দিব এবং বেসিক জিকেটা আপনাদেরকে পড়াচ্ছি এবং পরীক্ষা নিচ্ছি। আর বলে রাখি, এটা একদম ফ্রি অফ কস্ট, এটা কেউ ভাবার দরকার নেই। আপনি বেসিক জিকের পরীক্ষা দিতে পারেন একদম ফ্রি। ঠিক আছে? 30 মার্কের পরীক্ষা হয়, আজকেও পরীক্ষা হয়েছে, প্রশ্ন দেওয়া আছে গ্রুপে, প্রশ্নগুলো দেখতে পারেন, প্রশ্নগুলোর মান কেমন, প্রশ্ন কেমন হয়েছে দেখতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, অলরেডি অনেক নেট অফ করে বসছিলাম, কখন 10টা বেজে গেছে খেয়াল করিনি। গুড, এটা ভালো, এটা ভালোর দিকে যাওয়ার একটা লক্ষণ, বুঝতে পেরেছেন? যখন দেখবেন আপনার চারপাশের কোনো কিছু মনে নাই, শুধু বই পড়া মনে আছে, টেবিল মনে পড়তেছে, দেখবেন তখনই আপনার মানে পড়ালেখার উন্নতি ঘটতেছে। চারপাশে কিছুই আপনি ভাবছেন না, আর দেখবেন চারপাশ আপনার সাথে আছে, পড়াও সাথে আছে, তার মানে আসলে পড়া আপনার সাথে নাই। আপনি সব জানেন, সব কিছু আপনার মাথার মধ্যে আছে, পড়াও মাথার মধ্যে আছে, এর মানে আপনার পড়া মাথার মধ্যে নাই। আর যদি দেখেন যে চারপাশ কিচ্ছু মনে নাই, শুধু পড়া মনে আছে, সত্যি আপনি পড়ছেন এবং সত্যি আপনার পড়া মনে আছে। ভালো থাকেন, আবার দেখা হবে আগামীকাল, তো শুক্রবার, দেখি না আসলে নোটিশ দেব, আর আসলে কোনো নোটিশ দেব না। ভালো থাকেন, গুড নাইট।